আচ্ছা, আজকে আমরা যে কোশ্চেন আনসার গুলো আলোচনা হবে মূলত পাশ্চাত্য দর্শনের উপর থাকবে, সিন্স সক্রেটিস টু কান্ট, কিন্তু গিভিং এমফাসিস অন দি এমপিরিসিস ফিলোসফার, মানে এমপিরিসিস অভিজ্ঞতাবাদীদের উপর বেশি গুরুত্ব থাকছে কোশ্চেন গুলোতে। কেননা বিগত কোশ্চেন আনসার অ্যানালাইসিসে বুদ্ধিবাদীদের উপরই এগুলো আলোচনাটা বেশি ছিল। তো আজকে একটি তাই অভিজ্ঞতাবাদীদের উপর থাকবে, কিছু কোশ্চেন থাকবে হয়তো বুদ্ধিবাদীদের উপরও, এই আর কি একটা বলবার। আর কিছু আমাদের বিষয় কভারেজ হবে না, কেননা কান্ট পুরো মানে কোনোভাবে আলোচনা হয়নি, হিউমও হয়নি, তাই এ দুটো থেকে কিছু কিছু করে থাকছে। এটা একটা হিন্ট দিয়ে রাখা, তার মানে এই নয় যে আবার সব প্রশ্নের উত্তর লগ বার্কলে থেকেই হবে, এটাও ঠিক। হ্যাঁ, যাই হোক, আমরা কোশ্চেনে চলে যাব। আমি আজকে দুটো ডিভাইস থেকে খুলেছি এই কারণে, তাতে আমি একটু হয়ে গেছে না, বার্কলেও হয়নি পুরোটা, বার্কলেও হয় এমনি একটু আলোচনা প্রসঙ্গ এসেছিল। আজকে আমি যাতে করে ওই বিগত দিনে আপনারা যেটা বলেছিলেন যে সবাই একসঙ্গে উত্তর দিতে চাইছে, তাতে একটু হ্যাপাজার্ড হচ্ছে, তাই আমি আজকে যারা হাত উত্থাপন করবেন তাদেরকে আমি ডেকে নেব, এইভাবে করে করে করব। ঠিক আছে, আমরা যাচ্ছি পরে। এই কোশ্চেনটির উত্তর আপনারা দিতে পারেন। হ্যাঁ, হাত হাত অনেকটাই উঠেছে, আমি প্রথম থেকে নিচ্ছি। বিপ্লব রয়েছে, বিপ্লব ঘোষ, চেনা মুখ। হ্যাঁ, কি হবে উত্তর? লাইভ নিউজ হবে। আচ্ছা, আরেকটি হাত উঠে আছে, পিঙ্কি নাম দেখাচ্ছে, আপনার কি উত্তর? হাত উঠালে কিন্তু অ্যাটেন্টিভ থাকতে হবে, মানে ডাকাও হবে আর কি। আচ্ছা, তারপরে আরেকটি দেখতে পাচ্ছি লক। আচ্ছা, ঠিক আছে, আমরা এবার দুটো উত্তরের মধ্যে আলোচনায় যাব। কেন লক হবে সেটা জানতে চাই। লক হচ্ছেন একজন বুদ্ধিবাদী দার্শনিক, তিনি বলেছিলেন যে বুদ্ধিতে এমন কিছুই নেই যেটা ইন্দ্রিয়ের মধ্যে ছিল না, মানে ইন্দ্রিয় প্রত্যক্ষ বা অর্থাৎ অভিজ্ঞতাকেই তিনি সর্বোচ্চ বলে স্বীকার করেছেন, বুদ্ধি সেখানে প্রায়োরিটি পাচ্ছে না। আচ্ছা, আমি বিপ্লব ঘোষকে বলবো কি কি ওনার বলবার মধ্যে ভুল রয়েছে এবং সঠিক ব্যাখ্যাটা কি হবে। স্যার, লক তো একজন অভিজ্ঞতাবাদী দার্শনিক এবং অভিজ্ঞতাবাদের জনকও বলা হয়ে থাকে ওনাকে। উনি ওই প্রথম প্রশ্নটুকু ইন্দ্রিয় প্রত্যক্ষ ছিল না, যেহেতু অভিজ্ঞতাবাদের উপরে উনি এমফাসাইজ করেছেন, সেহেতু উনি এটুকুই বলেছেন। পরবর্তীকালে লাইবনিজ তাকে কাউন্টার করার জন্য পরবর্তী প্রশ্নটুকু অ্যাড করেছেন, তাই পুরো বক্তব্যটা লাইবনিজেরই হবে। হ্যাঁ, মানে এটা পুরো উল্টোটা হয়ে গেছে। আপনারা তো ভালো করে দেখলে কোশ্চেনটা ভালো করে দেখুন, বুদ্ধিতে এমন কিছু নেই যা পূর্বে ইন্দ্রিয় অভিজ্ঞতায় ছিল না, মানে বুদ্ধিতে সবকিছু আছে। দ্যাট মিনস এভরিথিং ইজ দেয়ার বিফোর হ্যান্ড ইন আওয়ার রিজনস। এই বাক্যটা অনেকে উত্তর না মানে কোশ্চেন সেন্টেন্সটা না বুঝতে পারার জন্য ভুল করে। যিনি বললেন আমার বিশ্বাস যে তিনিও জানেন, এবং অনেকেই জেনে উত্তরটা ভুল করেন, কেননা এই যে কথার মারপ্যাচ বাংলা অনুবাদ করা একটা কোটেশন, সেটা অনেকে বুঝে উঠতে পারেন না। ঠিক আছে, আমরা পরে কোশ্চেনে চলে যাচ্ছি। উত্তরটা হবে লাইবনিজ। এটা সকলে পারা উচিত, খুব সাম্প্রতিক আলোচনা হয়েছে। এটা কোনটা হবে? হাত তোলা দেখছি এখন। শ্রীমন্ত সামন্ত রয়েছেন, হ্যাঁ বলুন। স্যার, অভিন্নতার নিয়ম হবে। আচ্ছা, আচ্ছা, হৃদচনকও রয়েছেন, দেখি কি বলছেন। অভিন্নতার নিয়মই হবে। আচ্ছা, আর একজন কি বললেন? উভয় বললেন, কে বললেন? স্যার, আমি বলেছি। আমি যাচ্ছি গো, ও বা আমি যাচ্ছি। আচ্ছা, আপনি যান একটু সাইলেন্ট করে। হ্যাঁ,
আচ্ছা, যেটা বলছিলাম, একজন বললেন যে অভিন্নতার নিয়ম, আবার পরে উনি সূত্রে বললেন উভয়, আর একজন বললেন অভিন্নতার নিয়মই হবে। সঠিক উত্তরটা উভয়ই হবে। আমরা লাইব্রেরির কন্টেন্টটা একটু যাব, ওইখানে আমরা দেখেছিলাম যে লাইব্রেরি কি কি স্বীকার করেছেন, একটু করতে হবে, একটু ভিজিট করতে হবে। মানে আমাদের এই কন্টেন্ট গুলো বারবার করে দেখতে হবে, কারণ খুব সাম্প্রতিক আলোচনা হয়েছে, তারপরে যদি ভুল হয় তাহলে ভাবতে হবে যে মানে আর কি ঠিকঠাক ভাবে হচ্ছে না আর কি, মানে রিভিশনটা হচ্ছে না, পড়াটা বাড়িতে হচ্ছে না, কিন্তু এটা উভয়ই হবে। আমি আজকে আর এটা ব্যাখ্যায় যাচ্ছি না। ব্যাখ্যা হয়েছিল ভিন্নতা অভিন্নতার নিয়মটা হচ্ছে আইডেন্টিটি অফ ইনডিসার্নেবল, আমরা এই নামে জানি, চিন্তার মৌলিক সূত্রের মধ্যে পড়া হয় এটা। আর এটা হচ্ছে ল অফ কন্টিনিউটি, নিরবচ্ছিন্নতার নিয়ম। প্রকৃতিতে হঠাৎ কিছু এমন আবর্তিত হয়নি যে আকস্মিক পরিবর্তন বলে প্রকৃতির রাজ্যে কিছু নেই, এটাই নিরবচ্ছিন্নতার নিয়ম। তো যাই হোক, এর ব্যাখ্যা করতে গেলে এতগুলো কোশ্চেন আলোচনা হবে না, আমরা আলোচনা করেছিলাম, পরে নয় আবার দেখা যাবে। এটা উত্তরটা হবে উভয়, দুটো নিয়ম, দুটো তত্ত্বের উপরই মূলত দ্রব্যের ওই আলোচনাগুলো নির্ভরশীল। এটা দেখুন, শ্রীমন্ত সামন্তর কাছে জেনেছি একবার, দেখি আর কোনো হাত উঠে আছে। যারা বলেছেন তারা বাদে একটু অন্য কেউ, এটা মৌমিতা রুদ্র আছেন, হ্যাঁ বলুন। স্যার 3 প্রকার। আচ্ছা, অন্য একজন শাহান আক্তার বলুন। 4 প্রকার। 4 প্রকার, এখানে কি 4 অপশন আছে? 4 হলেই বা কোন 4টি হতে পারে যে আমি অপশনে ভুল করেছি? চার প্রকার হলে 4টি কি কি? আর 3 প্রকার কেউ বলতে পারবেন কি কি 3 প্রকার? ভোলেনাথ মাঝি, ভোলানাথ মাঝি বলেন। অচেতন মনার, চেতন মনার, আর আত্মসচেতন মনার, আর সর্বশিষ্ট চিদনু, ঈশ্বর চিদনু। আচ্ছা, তাহলে কি দাঁড়ালো? চেতন হলো, অচেতন হলো, আত্মসচেতন হলো, আর একটা সর্বশ্রেষ্ঠ মনার যেটা ঈশ্বর চিদনু। বাহ বাহ, দারুণ। আচ্ছা, এটা ঠিক উত্তর না ভুল উত্তর? হ্যাঁ ঠিক। ঠিক আছে, তাহলে অপশন নিশ্চয়ই ভুল আছে, তাই তো? আচ্ছা, কেউ কনফিডেন্ট হচ্ছে না, পরীক্ষায় থাকলে কি ভুল থাকলে? 4-এর কাছাকাছি, মানে 4-এর কাছাকাছি যেহেতু 3, সেই হিসেবে মানে 3 বলেছে। হ্যাঁ ঠিক আছে, কোনো ব্যাপার নয়, যেটা ভুল ভুলই হবে একেবারে। অপশন ভুল আছে, এটা টাইপিং এ ভুল হতে পারে, তবে ইচ্ছাকৃত ভুল আমি 2-3 জায়গায় এরকম থাকতেও পারে, রাখা হয়েছে ইচ্ছাকৃত, আমি আগেই বলে দিচ্ছি, মানে যদি বলা উচিত নয়, এরকম ভুল থাকতেই পারে। কনফিডেন্স কতটা রয়েছে সেটা এটাতে পরিমাপযোগ্য হবে, এবং পরীক্ষার সময়ও তো আর ইচ্ছাকৃত করে না, পরীক্ষার সময় হয়ে যায়, তাতে নাম্বার পেয়ে যাবেন, চিন্তার কিছু নেই। এটা 4টি হবে, আমি ওই জন্য অ্যানালাইসিস হচ্ছে, শুধুমাত্র কোশ্চেন আনসার নয়। এটা তাহলে সবাই, এখানে অপশনই নেই, এটা হচ্ছে 6 নয়, এটা 4 হবে। তবে এটা একটা খুব সুন্দর বললেন যে 4-এর কাছাকাছি 3, এমনকি অনেক পুস্তকে তারা করেনও এরকম, চেতন, অচেতন এবং আত্মসচেতনকে রাখছে। এই 3টি স্তর ছাড়া যে ঈশ্বর মনাড রয়েছে সর্বশ্রেষ্ঠ রূপে, এটাকে 3টে মনাডের প্রকারের মধ্যেই আনছেন না, অনেকে এটা 3টে উত্তর হিসেবে বিচারে করেন, কিন্তু এটা একদম মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার উইল বি গিভেন ফুল মার্কস, দ্যাট ইজ 4 হবে। যদি 4 থাকে এটা সম্পূর্ণ মার্কস হবে, আর যদি নাও থাকে তাহলে, যদি ভুল থেকে থাকে তাহলে পেয়ে যাবে, আর না হলে আপনারা ওই বিচারে করবেন যিনি বললেন, খুব ভালো, যে কাছাকাছি যেটা একদম দাঁড়াচ্ছে, অর্থাৎ এটা আপনারা 4ই লিখে রাখবেন উত্তরে। এসে কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং গ্রন্থটির লেখক কে? লাইভ নিজ। ভক্তিপদ সুরাল বলুন। হ্যাঁ স্যার, এটা হচ্ছে লক। আচ্ছা, আর একজন ঋতু বর্মন, উত্তর? স্যার লক। লক, স্যার লক। আচ্ছা, তাহলে
সংখ্যাগরিষ্ঠ ল কি বলছেন, তাহলে ল কি হবে উত্তর। আর স্যার লাইবনি যেটা হচ্ছে নিউ এসে কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং। একদমই একদমই, সম্ভবত গতদিনে আপনি বলেছিলেন এরকম ভাবে, নিউ এসে, শুধু এসে, না অন্য একজন। না স্যার আমি হ্যাঁ, তাহলে তো ভুল হওয়ার কথা নয়। আচ্ছা, পরের কোশ্চেনে চলে যাচ্ছে। এই বইয়ের পুস্তকের ক্ষেত্রে এই নামটাই থাকবে, কারণ এই তিনটে গুলিয়ে যাবে। লাইবনিজ, লক, তারপরে পরে হিউম আলোচনা। যাই হোক, মনাড কার নিয়মে চলে? স্যার প্রশ্ন আছে, বলছিলাম যে ওটা শুধু এসে হবে নাকি এন এসে হবে? কোনটি? ওই যে লকের গ্রন্থের নামটি, ওটা এন এসে হবে না শুধু এসে হবে? পুরো ওটা তো নামটি এন বলুন। এসে কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং হওয়া উচিত। হ্যাঁ, অ্যান এসে কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং, এটা জন লকের আসলে নাম। এইটা এই অ্যানটা কি বাদ গেছে মনে হয় না? হ্যাঁ, অ্যানটা বাদ গেছে, এটা অ্যান হবে। ঠিক, অ্যানটা বাদ গেছে, একদম সঠিক ধরেছেন, অ্যান হবে, এটা লেখা হয়নি। তবে ওটা একটু শুধরে নেবেন, ওটা অ্যান এসে কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং হবে, জন লকের দ্বারা লিখিত, কনসার্নিং দ্য ফাউন্ডেশন অফ হিউম্যান নলেজ এর উপর করা। মোটামুটি মোস্ট প্রবাবলি ইট অ্যাপিয়ার্স ইন 1689 হবে এটা সম্ভবত। একেবারে এটা একটু ভুল হয়েছে, অ্যান হবে। যাই হোক, ওই মোটামুটি অ্যানটাকে, ওই প্রিপোজিশনটাকে, আর্টিকেলটাকে তো সব বাদ দেয়, বাদ দিয়ে মূলটা ধরে, ওই এভাবে মনে রাখবেন। নিউ এসে, এসে, তারপরে হিউমেরটা আমরা যাব, সেখানেও কিছু এসে টেসে আছে নাকি দেখতে হবে। আচ্ছা, হিউমের কি কোনো এসে টেসে নাম দিয়ে কিছু আছে নাকি, একটু শুনেই রাখি, কেউ যদি বলতে পারে, যে বেশি করে আগে পড়া হয়ে গেছে। হিউম্যান মধ্যে অ্যান ইনকোয়ারি কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং। বাহ, কি সুন্দর। আমরা যাবো, আগামী দিনে আলোচনা হবে, সেই পুস্তকটির কোথা থেকে কি হলো সব আলোচনা করবো আমরা, ঠিক আছে? তাহলে ওটাকে, তাই জন্য দেখবেন ওই সব এনকোয়ারি লেখা থাকে, তাই না? এটা সংক্ষেপে লেখা থাকে, আসলে এনকোয়ারি পুস্তকটার নাম। আচ্ছা, 5 নাম্বারটা আমাদের সামনে আছে কোশ্চেন, মনাড কার নিয়মে চলে? মৌমিতা, রুদ্র বলতে পারেন। সি হবে স্যার, সি হবে, সি। আচ্ছা, অন্য কেউ ভিন্ন উত্তর বা মতামত পোষণ করেন এমন? ঠিক আছে, সবাই মনে হচ্ছে একমত। ঠিকই তাই, ঈশ্বরের নিয়মে চলে না, জগতের নয়, নিজের নিয়মে চলে, তার মধ্যেই পূর্ব প্রতিষ্ঠিত, তার মধ্যে যে সৃষ্টিকালে দিয়ে দেওয়া সেই নিয়মেই চলে। বা ঠিক আছে, পরে কোশ্চেনে যাব। দ্রব্য বিষয়ক সমস্যাটি আলোচিত হয়েছে। কোথায় হবে, মানে দ্রব্য বিষয়ক, আমি কথাটা আমি প্রায় বলে থাকি যখনই আলোচনা আসে, এটা ইন জেনারেল, কারো বিশেষ করে ভাবতে হবে না। কি ব্যাপার, উত্তর পাচ্ছি না কেন? ও আচ্ছা, আমি বলিনি তো। হ্যাঁ, শহীদুল মিয়া বলুন। স্যার অধিবিদ্যা স্যার, এটা ফিজিক্সের বিষয়। আচ্ছা, আর ভিন্ন কেউ মত রয়েছে যে জ্ঞান বিদ্যা হতে পারে? আমি ইনসিস্ট করছি না, মানে যদি হয়। স্যার জ্ঞানবিদ্যা। আচ্ছা আচ্ছা, কেন অধিবিদ্যা হবে, একটু আমি তার কাছে উত্তরটা জানতে চাইবো, কিভাবে? বলেছিলাম অনেক ইয়েতে। শহীদুল মিয়া বলুন। হ্যাঁ বলবো। হ্যাঁ হ্যাঁ বলুন। স্যার দ্রব্য যে বিষয়টা, মানে এটা হচ্ছে মানে এটা আমাদের ওয়েস্টার্ন মেটাফিজিক্সের বিষয় আর কি। অধিবিদ্যাতে আমরা পড়ি, ক্লাস 11 এ পড়ে বা সিলেবাসে সে বিষয়টি ঠিক আছে, কেন, মানে কেন এলো, কোন বিচারে এলো, স্বরূপত তো আসে, কোন স্বরূপের জন্য এলো, একটু যদি মানে কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে, এই জন্য কোশ্চেন অ্যান্সার অ্যানালাইসিস বিষয় আছে। আসলে বিষয় দ্রব্যের অস্তিত্ব নিয়ে আলোচনা। জ্ঞান বিদ্যা হতে পারে যদি হাউ টু নো দ্য সাবস্টেন্স, তখন জ্ঞান বিদ্যার বিষয়। কিন্তু এটা বলছে দ্রব্যের কোনো বিষয়টা, যেমন ঈশ্বর তো দ্রব্যের আওতাভুক্ত, বা মনাড গুলো যেগুলো আমাদের ধরা ছোঁয়ার বাইরে যে বিষয়গুলো, আমরা বুঝতে পেরেছি, ভালো উত্তর।
আমি কেন বললেন ঈশ্বরের কথা আমি বুঝতে পেরেছি। অধিবিদ্যা মানে আমাদের মনে একটা প্রি কনসেপশন থাকে যে নিশ্চয়ই ঈশ্বরের আলোচনা হবে, না, নট নেসেসারিলি দ্যাট। আসলে বিষয়টা হচ্ছে যে অস্তিত্ব বিষয়ক আলোচনা এলে সেটা অধিবিদ্যার বিষয় আসবে, এক্সিস্টেন্সের। যেহেতু এখানে দ্রব্যে সাবস্টেন্স এক্সিস্ট আর নট এটা নিয়ে আলোচনা হয়, এই জন্য এটা অধিবিদ্যার বিষয়। হুম, সবাই যে ঈশ্বর মানে দ্রব্য মানে ঈশ্বর বলে তা নয়। ঠিক আছে, পরে কোশ্চেনে যাচ্ছি। কারো কোনো কনফিউশন ছিল না কিছু বলতে? স্যার তাহলে আনসারটা কি হলো? অ্যানসারটা অধিবিদ্যায় হবে, কোনোভাবেই জ্ঞানবিদ্যা নয়। আমি বারবার এর আগে বলেছিলাম যে দ্রব্যের বিষয় এলে সেটা হচ্ছে অধিবিদ্যার বিষয় হবে। এবার কারো কারো ক্ষেত্রে হ্যাঁ এরকম মনে হতে পারে, আলোচনায় কিন্তু এরকম হয়েছেও যে দ্রব্য তত্ত্ব আলোচনা জ্ঞান তত্ত্বের আলোচনার মতোই হয়েছে, কিন্তু সেটা তার মানে এক নয়। কিন্তু দ্রব্যের আলোচনা এলে, দ্রব্যের অস্তিত্বের বিষয় এলেই সেটা তখন অধিবিদ্যার বিষয় হবে। আচ্ছা, মোনাড শব্দ, এটা একটা ফ্ল্যাট কোশ্চেন, জিকের মতো, অ্যানালাইসিসের প্রয়োজন নেই, এটা শুধু উত্তর জানতে হবে। পিঙ্কি কুমার। গ্রিক শব্দ। গ্রিক শব্দ, আচ্ছা আমরা এটা গেলাম না ব্যাখ্যা, এটা তো গ্রিক শব্দ। লাইবনিজ একজন। মৃত্যুঞ্জয় মন্ডল রয়েছেন, হাত উত্থাপিত রয়েছে, বলুন। বহুত্ববাদী স্যার। বহুত্ববাদী। কেউ ভিন্ন মত পোষণ করছেন? আচ্ছা, না, উত্তর একটু ব্যাখ্যা সকলের জন্য। ওয়াই ইজ হি প্লুরালিস্ট? হ্যাঁ বলুন। মোনাড তত্ত্বের জন্য যেহেতু মোনাড রয়েছে, সর্বোচ্চ মোনাড রয়েছে ঈশ্বর, তাছাড়া বিভিন্ন মোনাড রয়েছে যা গোটা বিশ্ব জগতে ছড়িয়ে রয়েছে, তার জন্য তার মতবাদটা বহুত্ববাদ পরিগণিত হয়েছে। ঠিক, বহু মনাড শিকারের দ্বারা তিনি বহুত্ববাদী হিসেবে স্বীকৃত হন। ঠিক। লকের মতে ধারণা কত প্রকার? অমৃতা মন্ডল, বলুন। অমৃতা মন্ডল আর সঙ্গীতা মন্ডল? দুই প্রকার স্যার। সঙ্গীতা মন্ডল? স্যার দুই প্রকার। আচ্ছা, অমৃতা মন্ডল হাত তোলা আছে, বলতে চাইছেন? না, ঠিক আছে। আচ্ছা, কেউ অন্য কোনো ভিন্ন মত আছে? দুই প্রকার বলুন তাহলে কি কি? সরল ধারণা, জটিল ধারণা। ঠিক 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 আছে। আচ্ছা, পরের কোশ্চেনে চলে যাবে। আমার পারফরমেন্স আছে তো, সবাই কোয়ালিফাই করে যাবে। সংবেদন এবং অন্তর্দর্শন জ্ঞান লাভের দুটি উৎস, উক্তিটি কার? ভেবে বলবেন। লক। দেখি আর নতুন কেউ হাত উত্থাপিত রয়েছে। নাজমা পারভিন, উত্তর কি আছে? লক। লক। সঞ্জীব বর্মন? স্যার লক হবে। লক হবে, ঠিকই আছে। সংবেদন আর অন্তর্দর্শন আমাদের একদম খুব সাম্প্রতিক আলোচনা হয়েছে। সহজাত ধারণা সকল জ্ঞানের ভিত্তি, এটি কে মানে কে নয়, কারা, কোন সম্প্রদায়? বুদ্ধিবাদীরা। বুদ্ধিবাদীরা। ঠিক, সবাই তো একদম একমত রয়েছে, জানাও আছে। বস্তুর মুখ্য গুণগুলো, ভেবে উত্তর বলবেন, ব্যাখ্যাও বলবেন। বস্তুগত। যিনি বস্তুগত বললেন ব্যাখ্যাটা দেখতে দেবেন। কারণ এটা বিস্তৃতি, আকার, আয়তন সব বস্তুতেই তো আমরা পাই, সেই জন্য এটা বস্তুগত। বস্তুগত ইংরেজিটা কি? তাও আপনি জিজ্ঞাসা করবেন। অবজেক্ট মানে বেসড অন অবজেক্ট, অবজেক্টের মধ্যে আরেকটি তার বিপরীত শব্দটা কি?
সাবজেক্টিভ, বাংলাটা কি হবে? বিষয়গত। বিষয়গত, মনোগত, তার উপর একটি, মূলত বিষয়গত, যিনি জানেন আর কি। হ্যাঁ, বিষয়গত মানগত দুটোই। হ্যাঁ, এটি অর্থ কি, মানে এটা সাবজেক্টের উপর নির্ভর করবে, মানে কর্তা বা জ্ঞাতা তার উপর নির্ভর করবে। মুখ্য গুণগুলো তার মানে ডাজ নট ভ্যারি ফ্রম পার্সন টু পার্সন, এগুলো বস্তুর মধ্যে যেমন অ্যাজ ইট ইজ থাকে, এটা হচ্ছে মূলত এর আলোচ্য, এর ব্যাখ্যা। তাহলে ওটি বস্তুগতই হবে। দ্রব্য সম্পর্কে আমরা পরোক্ষ জ্ঞান লাভ করি। আচ্ছা, কে কে নতুন কোনো হাত বললেন? দেখি নতুন পিঙ্কি কুমার, ওই কয়েকজনই তো দেখছি হাত দেখছি, আর তো বাকিরা কেন রেসপন্স করছে না? অনেকেই তো আছেন, পড়াশোনা তো করছে না, কি ব্যাপার? আচ্ছা, শহীদুল মিয়া কি বললেন উত্তর? স্যার লক স্যার। ব্যাখ্যাটা কি হবে পরোক্ষ জ্ঞান? ওই যেটা প্রতিরূপী মানে বস্তুবাদের বিষয়টা, মানে দ্রব্যগুলোকে আমরা সরাসরি জানি না, মানে পরোক্ষ ভাবে আমরা জানি আর কি। পরোক্ষ ভাবে জানি, কিভাবে পরোক্ষ ভাবে জানি? হোয়াই ইট ইজ ইনডিরেক্ট। ওই যে লোক বলেছে দ্রব্য হলো এমন কি যে আমরা জানি না, বস্তুর স্বরূপটা আমরা জানতে না, বস্তুর আমরা যে আধার হিসেবে যে সাবস্ট্রাটাম গুলোকে তাকে সেই বিষয়গুলোকে আমরা জানি, মানে পরোক্ষ ভাবে, সরাসরি আমরা জানতে পারি না। এবং লোক বলেছেন দ্রব্য হলো কি জিনিস, মানে সেটা আননোন আননোভেল আর কি। ঠিক, অজ্ঞাত অজ্ঞেয়। হ্যাঁ, অজ্ঞাত অজ্ঞেয়, আমরা গুণের দ্বারা জানি পরোক্ষ। হ্যাঁ বলুন, আরেকজন কি বলছিলেন? প্রতিরূপ বা ধারণার মাধ্যমে দ্রব্যকে পরোক্ষভাবে জানি। পরোক্ষভাবে জানি, ব্যাস। মানে এই সব ব্যাখ্যার এই লাইনটা হচ্ছে চূড়ান্ত আর কি। ঠিক আছে, সবাই ঠিক আছে, এটা চূড়ান্ত লাইন যে প্রতিরূপী অর্থাৎ ধারণার মাধ্যমে আমরা বিষয়টাকে জানি, সরাসরি জানতে পারছি না। একজন সরাসরি জানতে পারছি না, সেই জন্য আমরা অনুমানের মাধ্যমে জানতে পারছি। অনুমান কথাটা বলা যাবে না কিন্তু আসলে, কখনো তিনি ওভাবে বলছেন, অনেকে বলে বসেন ধরে নেই বলে বসেন, অনেকে অনুমানের মাধ্যমে, এমন বিষয়টা নয়। বিষয়টা হচ্ছে পরোক্ষ মানে অনুমান বলে নেবেন এরকম বলা যাবে না, এই জায়গাটা কিন্তু করা যাবে না। এইটা এমনি তো ওইভাবে পরীক্ষার সময় আসবে না অনুমান কিনা, থাকলেও অনুমান কখনো করা যাবে না, অনুমান থাকবে না। ব্যাপারটা হচ্ছে আমরা অনুমান করছি বলে কি ধরে নেই এরকম বলা যাবে না, এরকম কোনো এটা বলারই প্রয়োজন নেই। অনাবশ্যক এইসব শব্দকে অবতারণ ঘটানো কোনো প্রয়োজন নেই। দ্রব্যকে আমরা হচ্ছে কিসের মাধ্যমে জানি? প্রক্রিয়াটা হচ্ছে পরোক্ষ, আমাদের পারসেপশনের মধ্যেই এটা কি হচ্ছে, আমরা যেই পারসেপশনটা জানছি সেটা হচ্ছে কিসের দ্বারা জানছি? থ্রু ওই গুণ বা কোয়ালিটিস, যেটা ধারণা, তার মাধ্যমে জানছি। এখানে অনুমান প্রক্রিয়া আনার প্রয়োজন নেই। অনুমান প্রক্রিয়া আমরা জানি, অনুমান প্রক্রিয়াটা কি, সে আইদার ইট ইজ ইন ওয়েস্টার্ন ফিলোসফি আর ইন্ডিয়ান ফিলোসফি, কিছু দৃষ্ট থেকে অদৃষ্ট, ওয়েস্টার্নে গেলে তার অবরোহ আরোহ প্রক্রিয়া, এইসব অনুমান প্রক্রিয়ার এখানে ব্যাপার নেই। এমনি আমরা ব্যাখ্যা বা মনে মনে নিজেদের মতো করে ভাবতে পারি, কিন্তু এটা আমরা কখনোই বলবো না যে অনুমান করে নেই। এটা অজ্ঞেয় আধার হিসেবে রয়েছে, এটা লক যেটা বলছেন সেটা হিসেবে জানবো। যেটা যারা বলেন তার বাইরে আমরা একবারও ভাববো না, মাথায় ঢোকাবো না, বলবো না। একবার মাথায় ঢোকালে এটাই মুখ দিয়ে বেরিয়ে আসবে। সরল ধারণা সংগ্রহের সময় মন থাকে নিষ্ক্রিয়। লক। কোশ্চেন শেষ না হতে হতে লক বলছেন। রিসেন্ট হয়ে যাচ্ছে। একটা উদাহরণ চাইছি আমি, উদাহরণ। শিউলি মিশ্র, উদাহরণ দিন যে বুঝলাম আমি যে এটা একটা মন এরকম হচ্ছে। শিউলি মিশ্র হ্যান্ড রেজ দেখেছিলাম তো, হ্যাঁ তোলা আছে। একটা উদাহরণ, এই যে এরকম, এটা এই ব্যাপার। এটা তো জানলাম লক উঠতে হবে, কিন্তু কেমন? সরল ধারণা তো মানে সরল জ্ঞানেরই তো উপাদান, সেই জন্য। ঠিক আছে, মানে একটা উদাহরণ দিন, মানে বাস্তব উদাহরণ আমি জানতে চাইছি। শীতলতার ধারণা। আচ্ছা, কেমন করে?
ব্যাখ্যাটা বলুন, শীতলতা ধারণা কেমন, মন কেমন নিষ্ক্রিয় থাকছে যখন আমার স্যার ঠান্ডা ওটা তো লাগছে? আমাদের তো মানে বাহ্য ইন্দ্রিয় দ্বারা মানে শরীরে অনুভব হয় সেই জন্য। ঠিক, বুঝতে পেরেছি। তার মানে ব্যাপারটা হচ্ছে যে আমার যে বাহ্যিক ইন্দ্রিয় মানে 5টি যে ইন্দ্রিয়, এই দেখুন ওখানে আছে সংবেদন, অন্তর্দর্শন, একটি মন আর বাকি 5টি। আমি যখন শীতলতা অনুভব করছি, আপনি বললেন আমার যে ত্বক ইন্দ্রিয়ের দ্বারা আমার মন নিষ্ক্রিয় থাকছে, মনকে আমার সেখানে যদিও বিতর্ক আছে, মানে এটা সমালোচনা আছে, সমালোচনা বলবো আজকে আমি, যে আমি যখন শীতল হচ্ছে বা গরমে যখন হাত দিচ্ছি আমার মনের প্রয়োজন পড়ছে না, নাকি আমার মন নিষ্ক্রিয় ভাবেই ওটা আমার গরম অনুভব হচ্ছে, গরম লাগছে ত্বক ইন্দ্রিয়ের দ্বারা। কিন্তু বিজ্ঞান এবং বিজ্ঞান শুধু নয়, দর্শনীয় অনেক সম্প্রদায় বলছেন এটা ভুল। ডেকার্টও সমালোচনা করবেন, বলছে মন সক্রিয় থাকে, মনের ভূমিকা থাকে প্রত্যেকটি, মানে বলছে মাইন্ড প্লেস ইম্পর্টেন্ট রোল, ক্রুশিয়াল রোল বিহাইন্ড দি এভরি পারসেপশন ইরেসপেক্টিভ অফ এনি সেন্স অর্গান। বলছে মন আপনার যে কোনো 5টি ইন্দ্রিয়ের প্রত্যেকের পেছনে আপনার ভূমিকা পালন করে, যে কোনো ইন্দ্রিয়। আপনি ওই দেখবেন যারা একটু উন্মাদ আছে তারা এই গরমের মধ্যেও ওই সোয়েটার পরে আছে, তাহলে কেমন করে হলো, কেমন নিষ্ক্রিয়? মন ভূমিকা পালন করে। আমরা তো বিজ্ঞানেও দেখেছি যে প্রথমে হাতটা আমরা রাখছি, সেন্স মোটর অর্গান কি করছে, প্রথমে বার্তাটা মনে পাঠাচ্ছে নিমিষের মধ্যে, উইদিন এ ফ্ল্যাশ। আর এতই অল্প সময় হয় যে আমরা ওটাকে পার্থক্য করতে পারি না। মন বার্তাটা হাতটা সরিয়ে নিতে হবে, গরম, এটা যার যত তাড়াতাড়ি দেয় তার তাড়াতাড়ি অনুভব হয়। অনেকের দিকে অনেকক্ষণ হয়ে যায়, বা আমরাও কোনো কারো ভাবনাতে অচেতন বা অর্ধ অচেতন হয়ে থাকলে হাতটা পুড়ে যাচ্ছে অনেকক্ষণ পর, সিনেমাতে দেখি, যদি ওটা বাস্তব হয় কিনা আমি জানি না। মন নিষ্ক্রিয় থাকে না, এটা সমালোচনা রয়েছে, কিন্তু লক বলছেন যে মন নিষ্ক্রিয় থাকে। তাহলে উত্তরটা লক হবে, ব্যাখ্যা সহ জানা গেল। 3টি প্রত্যংশ বা বিকার, সরল প্রত্যংশ আর হচ্ছে মিশ্র প্রত্যংশ। স্যার আমি বলবো? আমি বলবো, হ্যাঁ সংযুক্তি, সম্বন্ধকরণ, বিমূর্তিকরণ। আচ্ছা, প্রথম জন কি বলছিলেন আর একবার শুনতে চাইছি আমি। কম্বিনেশন, রিলেশন, এক্সট্রাকশন। হ্যাঁ, কম্বিনেশন, রিলেশন আর অ্যাবস্ট্রাকশন, এটাই হবে। হ্যাঁ, বাংলায় সংযুক্তি, সম্বন্ধকরণ আর বিমূর্তিকরণ। ঠিকই, একেবারে এগুলো ভুল হওয়ার কথা নয়। পদ্ধতি গোলানো যাবে না, পদ্ধতি আলাদা জিনিস, প্রকার আলাদা জিনিস। ধারণার মধ্যে মিল এবং অমিল। আমি তো কোশ্চেন শেষ করতে পারছি না, এটা তো আগেই বলে দিচ্ছে উত্তর, কি সুন্দর। আচ্ছা, এটা ব্যাখ্যা বলা যাবে একটু, এবং এটা নিয়ে একটা যার জন্য সমালোচনা রয়েছে। আচ্ছা, আমি বলে দিচ্ছি ধারণাগুলোর মধ্যে মিল অমিল, মানে দেখুন লক তো সরল ধারণা, অভিন্নতা ওইটা স্যার। আচ্ছা, তারপর মানে ওই যে লকের মানে ওই মানে কি বলে জ্ঞান তত্ত্বের যে 4টি শ্রেণী রয়েছে ওইগুলো দিয়েই তো মানে ওই মিল অমিল প্রত্যক্ষ করা, যেটা ভিন্নতা অভিন্নতার যে মানে সেটাই তো আসবে বোধহয় এখানে। ঠিক, আচ্ছা আমি একটু সাম আপ করে দিচ্ছি। ব্যাপারটা হচ্ছে দেখুন, লক বলছেন একটা ধারণাও জ্ঞান, ধারণা প্লাস ধারণা জ্ঞান, ধারণা থেকেই জ্ঞান। এইবার যখন দুটো ধারণা নেবেন, ধারণাগুলো দুটোর মধ্যে মিল আসবে, তাহলে আপনার জ্ঞান হবে। দুটো ধারণার মধ্যে অমিল হলে যেমন ওই একদমই ঠিকই বলেছেন, সূত্রটা সব মিলেই বলছে, সাম আপ করছি। যখন আপনি টেবিল জানছেন, টেবিলটি চেয়ার নয় জানছেন, আপনি হয়তো ভাবছেন কোথায় স্যার, আমি তো টেবিলটাকে শুধু জানছি না, টেবিল লক বলছেন অ্যাকর্ডিং টু লক, এই টেবিলটা যখন যাচ্ছেন ইউ আর নট সিইং দ্য টেবিল অনলি, ইউ আর সিইং টেবিল নট অ্যাজ দ্য চেয়ার। আপনি যখন টেবিলটাকে দেখছেন আপনি চেয়ার হিসাবে দেখছেন না, তাকে টেবিল হিসাবেই দেখছেন। তখনই দুটো সূত্র আসে। তাই বলছে ধারণাগুলোর মধ্যে এই যে দুটো ধারণা, টেবিলের ধারণা, চেয়ারের ধারণা, দুটোর মধ্যে মিল অমিল এই প্রত্যক্ষ করে আমাদের জ্ঞান হয়। খুব সুন্দর ব্যাখ্যা হচ্ছে, খুব সুন্দর উত্তর হচ্ছে, আমি খুব প্লিজ। 17 নম্বর। সংবেদনমূলক জ্ঞান। আচ্ছা, মৃত্যুঞ্জয় মন্ডল হাত তোলা আছে, দেখি কি বলছেন উনি। হ্যাঁ স্যার, সংবেদনমূলক জ্ঞান হবে।
ইন্দ্রিয়ের মাধ্যমে জড়জগৎ, আচ্ছা ব্যাখ্যাটা একটু বলুন প্রথমে যে উত্তর দিলেন। স্যার ওখানে তো উল্লেখ করাই আছে সংবেদনের দ্বারা লব্ধ জ্ঞানকে। ও তাই, সুন্দর ব্যাখ্যা, দরকার নেই। লকের মতে মুখ্য গুণগুলো হলো অপরিবর্তনীয়। ঠিক, বাকলে মানবেন? আচ্ছা, বাকলে বার্কলে উভয় গুণকেই বলছেন পরিবর্তনশীল, মুখ্য এবং গৌণ গুণ উভয়ই পরিবর্তনশীল। তাহলে বাকলে মনে আলোচনা প্রয়োজন নেই তাহলে। ঠিক ঠিক ঠিক, ঠিক আছে, বাহ সুন্দর, ভেবে বলবেন। ভিন্ন ধারণাকে খণ্ডন করেছেন। আচ্ছা ঠিক, ওটা আলাদা প্রশ্ন। ঠিক আছে, সুন্দর, দুটোই উত্তরই পেয়ে গেলাম একসঙ্গে। স্যার দুটোই হবে, আচ্ছা ঠিক, লকেট দর্শন উল্লেখযোগ্য বিষয় ধারণা জ্ঞান উভয়, এগুলো তো সব রিসেন্ট হয়েছে। মুখ্য গুণ, ঠিক, দেখে ভালো করে ভেবে বলবো। স্যার ওই যে অপশন এ আছে, এ স্যার, এ তো লাইভ নিয়ে অপশন একেবারে ভিন্নতর কিছু আছে না, কনসার্নিং হিউম্যান নাচার, এটা একেবারে হ্যাঁ, নিউ এসে কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং। লাইভ নিজে উত্তরটি এ হবে। ঠিক আছে, বি হবে স্যার, বি, অপশন বি। এই বিটাতে একটু ভুল আছে, আপনারা বুঝতে পারছেন, ওটা হিউম্যানাল হয়ে গেছে। হ্যাঁ অ্যান হয়, ঠিক আছে, মূল বেশিরভাগ বই তো ওইভাবেই লিখে দেন, কিন্তু মূলত অ্যান থাকে আর কি, আর্টিকেলটা অনেক সময় উজ্জ্বল রাখেন অনেকে, তো ওটা রাখা উচিত আর কি। ঠিক আছে স্যার। তিন প্রকার, তিন প্রকার কি কি? চিন্তাশীল, চিন্তনশীল, অচিন্তনশীল, অসীম গুণ ও ক্রিয়ার আশ্রয় রূপে ঈশ্বর দ্রব্যের ধারণা। দুই প্রকার, দুই প্রকার, দুই প্রকার কি কি তাহলে? বিশিষ্ট দ্রব্যের ধারণা আর দ্রব্যের সাধারণ ধারণা। না স্যার তিন প্রকারই হবে। হ্যাঁ স্যার, তিন ধরনের দ্রব্যের কথা বলেছেন মূলত। ঠিক আছে, দুটো উত্তর পেলাম। আর আমি একটু বলি, একটা হচ্ছে মূলত অচিন্তনশীল। দেখুন এইটা মূলত আপনাদের সিলেবাসের মধ্যে ছিল না, আগে আমি বলে রাখি, যার জন্য এটা না থাকারই কথা ছিল কন্টেন্টে, তবুও ওই একটু বলতে গিয়ে বলেছিলাম, তাই একটু আবারও তুলছি। মূলত এটা থিওরি অফ সাবস্টেন্স আপনাদের নেই সিলেবাসে, যত সম্ভব লকের না নেই, তো তবুও একটু দেখে রাখতে হবে। প্রথমত চিন্তনশীল আছে, কগনিটিভ আছে, এই চিন্তা সুখ দ্রব্য ভয়ের বিষয় হিসেবে যে আত্মা। অচিন্তনশীল ইনকগনিটেটিভ, জড়দ্রব্য রূপ রস গন্ধ, এই যে এগুলোর বিষয় হিসেবে। আর অসীম গুণ ও ক্রিয়ার আশ্রয় হিসেবে ঈশ্বরকে কিন্তু লক মেনেছেন। আসলে ঈশ্বর বিষয়ক আলোচনাও সিলেবাসে, আপনাদের সিলেবাসে আর কি নেই, কিন্তু একটু দেখে রাখতে হবে। এটা একটু দেখে রাখবেন, আমি বলেও রাখলাম। আর যারা ধারণা বলছেন ওগুলো নয়, আর ওই বিশিষ্ট এবং সাধারণ, ওটা আলাদা বিষয় বলেছিলাম, এটা একটু দেখে রাখতে হবে। তাহলে উত্তরটা হবে মূলত তিন প্রকার। এটাই আসুন, জটিল ধারণা, দুই প্রকার, জটিল ধারণা, জটিল ধারণা। জটিল ধারণা হবে স্যার। আগেরটা নিয়ে কারো কনফিউশন কিছু জিজ্ঞাসা করছিলেন না? হ্যাঁ ওটা কি বললেন তাহলে উত্তরটা? ওটা দ্রব্য হচ্ছে তিন প্রকার,
আচ্ছা, কোনো কনফিউশন নেই তো? না স্যার ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তাহলে এবার লকের মতে দ্রব্যের ধারণা জটিল ধারণা, একজন কেউ উত্তর দিলেন, আমি একটা ব্যাখ্যা চাইছি এটা কেন জটিল ধারণা, সরল নয় কেন বলা হয়েছিল? বিপ্লব ঘোষ বলা যাবে? পারবে তো জানি। গুণের কম্বিনেশন বলে জটিল ধারণা বলা যেতে পারে, সরল ধারণা হলে তো গুণ কম্বিনেশনটা হবে না, অনেকগুলো গুণ থাকতে পারে একটি দ্রব্যের মধ্যে, গুণ দু প্রকারের, মুখ্য এবং গৌণ, এটাও হতে পারে। আচ্ছা, আর আর কেউ মানে ভুল বলছি না, ভুলও নয়, জটিল কেন মানে একেবারে একটু ভাষাগত একটু পারফেক্ট। লোকের মতে দ্রব্যকে তো আমরা সঠিকভাবে জানতে পারি না, লোক বলছেন দ্রব্য কি তা আমি জানি না, দ্রব্য হচ্ছে অজ্ঞাত অজ্ঞেয়, তাই দ্রব্যের ধারণাকে তিনি জটিল বলছেন। না এটা ব্যাখ্যা হবে না, এটা সেটা অনেকগুলি সরল ধারণা সংমিশ্রণে গঠিত তাই জটিল, এটা উত্তর, কিন্তু এটাতেই শেষ আবার প্রশ্নবোধক চিহ্ন রাখা হচ্ছে, তাই জটিল মানে উল্টো প্রশ্ন রাখা হচ্ছে কেন? না আমি রাখছি না, বলছি জটিল। একেবারে 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 ঠিক আছে, যারা প্রথমে বললেন তাদেরও, বিপ্লব ঘোষ যেটা বললেন সেটাও ঠিক আছে। ওই মানে ভাষাগত ভাবে প্রিসাইজ করলে এইটাই মূলত দাঁড়ায় যে যখন দ্রব্যের কনসেপ্ট হয় তখন একটি সরল ধারণায় হয় না, যেমন টেবিল আলোচনা করেছিলাম, তার পায়ের ধারণা, তার কাঠিন্যের ধারণা, তার বর্ণের ধারণা গুলো মিলে একত্রে জটিল ধারণা। বলছে দ্রব্যের ধারণা সবসময় জটিল ধারণা, এটা হচ্ছে সঠিক ব্যাখ্যাটা। আর ওই যে সঠিকভাবে জানা যায় না, এইভাবে আসলে লক উটুক তেমন কিছু ওগুলো বলেননি, ওটা সঠিক উত্তর হচ্ছে না। সমস্ত গুণই মনোগত। আচ্ছা, পিঙ্কি হাত তোলা রয়েছে আপনার, বলুন দেখি একটু কি বলছেন। স্যার বার্কলে লোকের মুখ্য গুণ এবং গৌণ গুণকে অস্বীকার করেছেন, তার কারণ তিনি বলছেন সমস্ত গুণই মনোগত। আচ্ছা, আর কেউ হাত তোলা আছে? নাজমা কি বলছেন, উত্তরটা কি, ব্যাখ্যাটা কি ঠিক আছে? মুখ্য গুণ গৌণ গুণ সেটাকে অস্বীকার করেছেন। হ্যাঁ, পার্থক্যটাকে অস্বীকার করেছেন, বলতে একই প্রকার, তার কারণটা হচ্ছে উভয় গুণই কি, উভয় গুণই মনোগত বা পরিবর্তন হয়, পরিবর্তন হয়, উভয় গুণই পরিবর্তনশীল। তাই এখানে কি অপশন আছে পরিবর্তনশীল? না নেই, কিন্তু মনোগত বলছেন না তাই বলছি। হ্যাঁ একেবারে ঠিক, একেবারে কারণ হচ্ছে উভয় গুণই পরিবর্তনশীল মনোগত। হ্যাঁ একদম, ডিপেন্ডস অন মাইন্ড, ভ্যারিজ ফ্রম পার্সন টু পার্সন, ঠিক একেবারে সঠিক ব্যাখ্যা। পরেরটা চলে যাব। ডেকার্ট আচ্ছা আমি ঠিক 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 আছে, বুঝতে পেরেছি, এটা সবাই হবে, একজন হয়তো একটু হঠাৎ করে দেখে বলে ফেলেছিলেন। না স্যার, আমি আসলে কোশ্চেনটা দেখেছিলাম যে মানে সব ধারণাই সহজাত, এরকম মানে প্রশ্নটা ভুল, আমার দেখা ভুল হয়েছিল। আচ্ছা, ডেকার্ট কি তাহলে সব ধারণা সহজাত বলছেন, তাই তো? না, উনি কিছু কিছু ধারণা বলেছেন, কোন ধারণা ঠিক ঠিক। আচ্ছা, তাহলেও এটা হতো না, যাই হোক। আচ্ছা, এই সবকটি এটা তাহলে উত্তরটা হচ্ছে হ্যাঁ সবকটি সত্য। তিন প্রকার কি প্রকার বলতে হবে? প্রজ্ঞামূলক, প্রমাণমূলক আর সংবেদনমূলক। বাহ, সবার একদম রিসেন্ট হয়েছে। আচ্ছা, পরের কোশ্চেনে চলে যাই। বার্কলে ব্যাখ্যা বলতে হবে, বলুন নাজমা, ব্যাখ্যা বলুন। আচ্ছা, কে বলতে নিয়েছিলেন? হ্যাঁ স্যার, আমি বলতে, বার্কলে বলেছেন যে অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর, মানে যা প্রত্যক্ষ করা যায় না তার কোনো অস্তিত্ব নেই, তাহলে জড়দ্রব্য আমাদের প্রত্যক্ষ করা যায় না, তাহলে উনি জড়দ্রব্যের অস্তিত্ব স্বীকার করেননি। বাহ,
স্যার বার্কলে জড়দ্রব্যকে হচ্ছে উদাহরণ হিসেবে পেঁয়াজের উদাহরণ নিয়েছে, যে পেঁয়াজের যেমন একটা একটা খোলাকে ছাড়িয়ে দিলে যেমন পেঁয়াজের কোনো অস্তিত্ব নেই, তেমনি একটা একটা গুণ সরিয়ে নিলে দ্রব্যের কোনো অস্তিত্ব নেই। বাহ, এটাও ঠিক। আর কেউ কিছু ব্যাখ্যা হওয়ার আগে সুন্দর সুন্দর ব্যাখ্যা, আলোচনাই হয়নি বার্কলে। সুন্দর, পড়াশোনা একদম পুরো তুঙ্গে, ভালো হয়েছে। আমি এটা একটা ওই যে একজনের প্রশ্ন ছিল, আমি সেদিন আমি ইচ্ছে করে মানে যেটা করার কথা না, আমি ইচ্ছে করে আর কি প্রশ্ন তুলে দিলাম। বলছেন বস্তু অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর, আবার বলছেন যে নেই কেন। তারপরে দেখছি অনেকেই দেখেছেন। আগামী দিন আমরা আরো আলোচনায় যখন যাব, যদি অল্প পরিসরে আলোচনা হবে, বার্কলে এবং হিউম একত্রে আলোচনা হবে আগামী ক্লাসে। ঠিক আছে, উত্তর হচ্ছে জড়তাবস্থা অস্বীকারকরণ বার্কলে। লকের মূল কথাটা ছিল, লকও কিন্তু মানছেন না আসলে, যেভাবে মানছেন মানে অস্বীকার করেননি, উনি কি করছেন, প্রশ্ন রেখে দিচ্ছেন। আর তার লকের ওই প্রশ্ন রাখার মধ্যে একটা প্রশ্ন চিহ্ন রাখার মাধ্যমে আমরা আলোচনা করেছিলাম, লক বুদ্ধিবাদীকেও মেনে নিচ্ছেন কিছুটা, দুটোর মিশ্রণ ঘটে গেছে। অনেকে বলছেন নরমপন্থী অভিজ্ঞতাবাদী বলছেন তাকে সমালোচনা করে। তিনি কি ধরনের কথা বলছেন? অভিজ্ঞতাবাদী হয়ে বলছেন যে অজ্ঞাত অজ্ঞেয় আধার আমরা জানতে পারি না কিন্তু আছে। এটা আবার কেমন বিষয়? বার্কলে বলছেন যে জানাই যায় না তো অস্তিত্ব নেই। কারণ কি? কারণ হিসাবে বলেছিলেন যে বস্তুর অস্তিত্ব হবে প্রত্যক্ষ নির্ভর। তার মানে কি এইটা বলতে চাননি যে বস্তুগুলো অস্তিত্বশীল এবং প্রত্যক্ষ হয়? এইটাই হচ্ছে আমি যেই প্রশ্নটা সেদিন ইচ্ছে করে যে আমি খুঁচিয়েছিলাম, তার উত্তরটা কেউ এটা দিতে পারতেন যে তিনি এই বলার মাধ্যমে এটা বলেননি যে বস্তুগুলো প্রত্যক্ষিত হয় আবার অস্তিত্বশীল। তিনি এটা তার কারণ হিসেবে দিয়েছিলেন, অ্যাসারশন, রিজন হিসেবে। যেভাবে আমরা কোনো ওই যুক্তির ক্ষেত্রে প্রথমে আমরা হেতু বাক্য দিই, যে সকল মানুষ হয় মরণশীল, রাম হয় মানুষ, অতএব রাম হয় মরণশীল। আসলে ওই লাইনটা, বার্কলের লাইনটা হচ্ছে সেই অ্যাসারশনের একটা রিজন, যে বস্তুটি অস্তিত্বশীল হবে যদি প্রত্যক্ষিত হয়, কিন্তু বস্তু তো প্রত্যক্ষিত হয় না, তাহলে বস্তু নেই। এই বার্কলেও মানেননি। সেদিন আমি ইচ্ছে করে এটা বলে রেখেছিলাম যে কেন তাহলে থাকবে না, আছে তো। ঠিক আছে, এইটা দ্রব্য সম্পর্কে নিচের কোন মতবাদটি সত্য লকের মতে? দ্রব্য হলো গুণের সমষ্টি। স্যার অপশন বি হবে, গুণের ভিত্তি। গুণের ভিত্তি হবে স্যার, গুণের সমষ্টি তো বার্কলে বলছেন। এটা কিন্তু আমি আলোচনা করেছিলাম লকের বই থেকে তুলে, যে সাবস্টেন্স ইজ নাথিং বাট দ্য সাম টোটালিটিস অফ কোয়ালিটি। লক বলেছে, ভিত্তি হিসাবে বলেননি, গুণের সমষ্টি বলেছেন। বার্কলে তো বলছেন দ্রব্য কিছুই নেই। আমি তো ওই জন্য বললাম যে লকও মনে হচ্ছে অনেকে আলোচনা বলছে যে লকও তো দ্রব্যটাকে ভাবে স্বীকার করছেন না। অজ্ঞাত অজ্ঞ মানে তো নেই, যা দেখিনি নেই। তাই অনেকে ওই যে আপনি যে বললেন, একজন বললেন না অনুমান, খুব ভুল নয়, কিন্তু লক যেহেতু এই কথাটা বলেননি তাই আমি বলতে না করলাম। ইন্ডিয়ান ফিলোসফি হলে তাই বলবে যে লকের ওটা অনুমান প্রক্রিয়া। তাহলে উত্তরটা হবে গুণের সমষ্টি। এটা একেবারে অ্যাজ ইট ইজ তার পুস্তকে এভাবে লেখা আছে, সাবস্টেন্স ইজ নাথিং বাট দ্য সাম টোটালিটি অফ কোয়ালিটিস। স্যার হিউমও তো বলেছেন গুণের সমষ্টি। হিউমেরও ভাবনাতে রয়েছে এরকম, কিন্তু এইভাবেই কথাটা লক ছাড়া হিউমও বলেননি। পরপর পর্যানুক্রমিক ভাবে ওই একই মতামতই রাখেন। একটা কন্টিনিউটি, হিউমের কথার ক্ষেত্রে একটা বিষয় বিশেষ লাইন আছে, আমরা আলোচনায় যাবো, ধারাবাহিকতা, কন্টিনিউটি উনি বলেছেন। হ্যাঁ, মানুষের গুণের সমষ্টি। আচ্ছা, এটা আসি আমরা ধারণা। এটা হচ্ছে মুদ্রণ। আচ্ছা, একজন বলুন। ভিন্ন মত কিছু আছে? স্যার মুদ্রণ ও ধারণা উভয়। না স্যার, ধারণা পাই আমরা চিন্তা আর অনুমানের মাধ্যমে। এটা মুদ্রণ হবে স্যার। আসলে আলোচনা হয়নি, ঠিক আছে, পড়া উচিত। অনুমানে মুদ্রণে যে অস্পষ্ট প্রতিরূপ পাওয়া যায় তার নাম ধারণা, আর ধারণা হলো মুদ্রণের প্রতিচ্ছবি। তাহলে সংবেদনার অন্তর্দর্শনের সাহায্যে যেটা পাই হিউমের মতে, তো সেটা মুদ্রণ। সুন্দর, দুটো সি নম্বর উত্তর হবে বি, একেবারেই সুন্দর উত্তর। সংবেদন অন্তর্দর্শনের মাধ্যমে ব্যাখ্যায় যাব আমরা পরের দিনই। যেটা পাই আমরা, সেটা আমরা মুদ্রণ স্পষ্ট প্রথমেই যেটা পাই,
সংবেদন অন্তর্দর্শন উনি আবার আলাদা করেননি, হিউম একত্রেই বলছেন একই রকম ভাবে ভিভিডলি মনের ইন্দ্রিয়ের দ্বারা যেটা পাই, আবার পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা যেটা পাই একই রূপ পাই, সেটা হচ্ছে মুদ্রণ। এর যে পরবর্তীতে যে অস্পষ্ট ভাবনা সেটাই হচ্ছে তার ধারণা। উভয় হবে না, উত্তর হবে মুদ্রণ। আচ্ছা, পরে কোশ্চেনে যাচ্ছি। সন্ধ্যাবেলায় সবাই একটু চা চক্র চলছে, এর মধ্যেও ক্লাস না, মুশকিল একটু। আচ্ছা, অফলাইন হলে তাও আমরাও অংশগ্রহণ করতে পারতাম। হিউমের দর্শনে বাকি কেউ ভিন্ন মত আছে নাকি? এটা একেবারে হিউম্যান একটা সাব টপিক, আলোচনা হয়নি, আমরা আগামী দিনই করব, আমরা এটা আর ব্যাখ্যায় যাচ্ছি না। তাও দেখি পাওয়া যায় কিনা। পর্যাপ্ত শর্ত না কার্যকারণ নিয়ম হবে। আচ্ছা, একটু বলেই দিই, এটা হ্যাঁ এটা কার্যকারণ হবে। ব্যাখ্যাটা হচ্ছে যে হিউম যেটা বলছেন, কার্যকারণের উপর ভিত্তি করেই বাস্তব ব্যাপার বিষয়গুলো কিন্তু হয়। যে বাস্তব ব্যাপার বিষয়গুলো আমরা আসলে এটা ব্যাখ্যা না করলে, এখন বললে পুরো পরপর আনতে হবে। আমি এরকম খাপছাড়া ভাবে কখনো বিষয় রাখি না, সব দেখবেন সম্পর্কিত করে আলোচনা করি। এই যে লৌকিক এবং বৈজ্ঞানিক মত অনুসারে কারণ কার্যের মধ্যে যে একটা অনিবার্য সম্বন্ধ তো আছে, হিউম মানেননি। হিউম বলছেন এই যে বাস্তব ব্যাপার বিষয়ক জ্ঞান, আপনাদের কিন্তু প্রশ্ন রাখা উচিত ছিল যে কার্যকারণ নিয়ম তো স্যার মানেনি। আমার উত্তর হচ্ছে কার্যকারণ নিয়ম। আসলে আলোচনা গেলে আগামী দিন বোঝা যাবে। বাস্তব ব্যাপার এই জন্য, কারণ বাস্তবে আমরা এই দুটো অভিজ্ঞতার মাধ্যমে দুটোকে একত্রে দেখতে দেখতে আমরা অনিবার্য সম্পর্ক মাঝখানে দুটো কোনোটা দেখতে পাই না, দুটোর মধ্যে সহ অবস্থান দেখি। এই জন্য বাস্তব ব্যাপার বিষয়ক জ্ঞানের ভিত্তি হচ্ছে কার্যকারণ নিয়ম। আমরা সবসময় কি করি, ওই কোনো কিছু দেখলে তার কারণ খুঁজি, অন্বেষণ করি এবং আবশ্যিক সম্বন্ধ খুঁজি। এটাই হচ্ছে মূলত ব্যাখ্যা। এই কার্যকরণের পিছনে আবার আছে প্রথা বা অভ্যাস। একেবারে 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 রেগুলেটরি থিওরি, কেন ব্যাখ্যা হয়ে যাবে। একদম সুন্দর কাস্টমারি বিষয় বলছেন, সুন্দর ব্যাখ্যা। সত্য সত্য একেবারে। এর আগে একজন ব্যাখ্যাই দিলেন, আগামী দিনে ব্যাখ্যা আমরা যাব হয়তো। এই যে আত্মা যেটাকে বলছি আমরা, এই প্রত্যক্ষ গুচ্ছগুলো এই পরপর দেখছি, যে কন্টিনিউ ধারাবাহিক দেখছি, এটাকে আমরা ভেবে নিই একটা আত্মা। ওই শেখ নদীর জলের মতো, ওই কিছুটা তো হিউমের আলোচনায়, হেরাক্লিটাসের আলোচনা, ওইদিকে বৌদ্ধ দর্শন আলোচনার মতোই আসে। বৌদ্ধ দর্শনীয় ভাবে আত্মাকে মানছেন না, একটা নিরবচ্ছিন্ন ব্যাপারকে মানছেন। হিউম মত তাই। সরি, শুনতে পেলাম না স্যার। একটা কোশ্চেন, স্যার 33 চেতনার প্রবাহ। চেতনার প্রবাহ, ঠিক আছে। কোশ্চেন মিস হয়েছে না? 33, হ্যাঁ। কেন যে বললাম যে কার্যকারণ নিয়ম বললেন স্যার। ঠিক আছে স্যার, হ্যাঁ ঠিক আছে, এটা তো হয়ে গেল। এটা হিউম বলেছেন স্যার। এটা কিন্তু এয়ারও বলেছেন, সবাই হবে স্যার, সবাই হবে, সবকটাই হবে স্যার, সবকটাই হবে, সবকটি হবে। লজিক্যাল পজিটিভিস্টরা তো ওটা বলবেন, একদম আমাদের মাথায় রাখবো। যদি এটা নেটের সিলেবাসের, মানে না, এটা নেটের সিলেবাসে নয়, মানে এই লজিক্যাল পজিটিভিস্টটা, তারা মূলত কিন্তু দে স্টার্টেড দ্য জার্নি রিফিউটিং দি মেটাফিজিক্স। আপনারা অনেকেই জানেন ভিয়েনা সার্কেল থেকে, অনেকের স্পেশাল পেপার হয়তো ছিল, পিজিতে পড়েছেন। তারা লজিক্যাল পজিটিভিস্টের মূল বিষয় ছিল অধিবিদ্যাকে তারা সমালোচনা করে শুরু করেছিল। বিভিন্ন মেটাফিজিক্যাল পুস্তকগুলোকে নিয়ে বসতেন, সেগুলোকে খণ্ডন করতেন, শুরু করেছেন। তার মূল বিষয় ছিল এআর ছিলেন, মুরও আছেন। এরা কি করছেন, এরা যেগুলোকে ভেরিফাইবল নয় সেগুলোকে এরা খণ্ডন করেন, অর্থহীন বলে। হিউম তো অবশ্যই রয়েছেন, এআরও আছেন, এবং এই লজিক্যাল পজিটিভিস্ট অর্থাৎ যৌক্তিক প্রত্যক্ষবাদ।
সংশয়বাদী। 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 কেন সংশয়বাদী? আচ্ছা, আগামী দিনে আলোচনা হবে, দিতে পারলে হবে, না হলে আগামী দিন। জ্ঞানবিদ্যা সম্মত দ্বৈতবাদ কার মতবাদকে বলা হয়? লকেট। ঠিক, লকের প্রতিরূপী বস্তুবাদ। ব্যাখ্যাটা কি হবে? কেন দ্বৈতবাদ? দ্বৈত মানে আচ্ছা বলুন। এটা কিন্তু ব্যাখ্যা বলা উচিত, কিন্তু এটা না হলে খুব ডিসহার্টেন হবে। এটা আমি বলেছিলাম কেন দ্বৈতবাদ হচ্ছে, কেন দুটি বিষয় আসছে, এবং সেটা কিন্তু জ্ঞান বিদ্যাতে। আবার দেখেন একটু পরের কোশ্চেনটা যাই, পরে আলোচনাটা একসঙ্গে হয়ে যাবে, তখন বুঝতে পারবেন হয়তো। ওটা উত্তরটা জেনে রাখুন। লক ঠিকই আছে, ব্যাখ্যাটা এখনই হবে। কোন দার্শনিক সরল বস্তুবাদের, এটা অবস্থান নয়, অবস্থানকে সমর্থন করেছেন? এটা কিন্তু আমি বলেছিলাম, অন্য নাম থাকলেও ভয় কিছু নেই, এটা আমি বলেছিলাম, কিন্তু বলিনি এমন নয়। যখন আমি বস্তুবাদ আলোচনা, একদম মোর হবে। আমি লকের বস্তুবাদ আলোচনা করতে গিয়ে দু প্রকার বস্তুবাদ বলেছিলাম। সরল বস্তুবাদ মানে নেভ রিয়ালিজম ইন ইংলিশ, যেভাবে আমরা যেটা দেখি সেটা তেমনই, অ্যাজ ইট ইজ। সাধারণ মানুষ যেভাবে ভাবে, সাধারণ মানুষকে আপনি বলবেন, বাড়ির লোককে, বাবা মাকে, এটা তোরা ফিলোসফিতে কি পড়িস, না দেখলে নেই, দেখলে আছে, প্রতিরূপের মাধ্যমে দেখি। আরে বাবা, বস্তুটা আমরা দেখছি, বস্তুটা ঘুমিয়ে চলে গেল। এই মতবাদটা হচ্ছে নেভ রিয়ালিজম, সরল বস্তুবাদ, এটা মূল বলেন, যার জন্য ওরা ওই সব ওই মানেন না বাকি। ডি হবে। ডি। অপশন ডি স্যার। আচ্ছা, অমৃতা মন্ডল হাত তুলেছেন, অমৃতা মন্ডল উত্তর দিলেন? আমি বুঝতে পারছি না, ব্যাখ্যাটা দেওয়া যাবে? নয় বলে সেখানে আত্মগত ভাববাদের মূল বক্তব্য নয়, এই ওপরে তিনটি মূল বক্তব্য, আর নিচের মানে 4 নম্বর অপশনটি বক্তব্যটা নয়। ঠিক ঠিক ঠিকই আছে। বস্তুর অস্তিত্ব জ্ঞাতার উপর নির্ভরশীল নয়, মানে বস্তুর অস্তিত্ব জ্ঞাতার উপর নির্ভরশীল একেবারে। এটা কে বলছেন? প্রত্যক্ষ নির্ভর, এসেস্ট পারসিপিং। এটা কে বলছেন? বাকলে। আর আত্মগত ভাববাদ কার? বাকলে। ঠিক আছে স্যার। স্যার, জ্ঞানতাত্ত্বিক দ্বৈতবাদী যে লকের বললেন, এই মানে এই কারণটা কি হতে পারে যে উনি ওই প্রতিরূপ আর মানে এই দুটি বিষয়ের মধ্যে উনি ব্যবধান করেছিলেন, প্রতিরূপ আর প্রতিরূপের কারণ বা উৎস, মানে সে যা হলো অজ্ঞাত বা অজ্ঞেয়, দুটোকে মানছেন? হ্যাঁ। দ্বৈতবাদী মানে দুটো মান, কি কি কোন দুটো বললেন আরেকবার বলুন সবাইকে পরিষ্কার করে। একটা হচ্ছে প্রতিরূপ দ্রব্য, আর একটা হচ্ছে তার ধারণা বা গুণগুলো। হ্যাঁ, বাহ, এই তো সুন্দর ব্যাখ্যা। এরপরে আমরা অদ্বৈতবাদ যাব একজনের, সেখানে একটাই মানছেন। কি মানবেন? দ্রব্য মানবেন না, শুধু ধারণা মানবেন, গুণ মানবেন। কি হতে পারে পরে আমরা কোশ্চেনে আসবো। ব্যাস, ওটার উত্তরও হয়ে গেল, ব্যাখ্যাটাও হয়ে গেল, আপনারা জেনে নিলেন। জানাই আছে হয়তো যে দুটো মানলে দ্বৈতবাদ হয়, আমরা জানি। তিনি জ্ঞান বিষয়ে, আপনারা অনেকেই বলছিলেন যে দ্রব্যের বিষয়ে তো জ্ঞান বিদ্যা হয়, এই যে এইখানে আপনাদের কনফিউশন হয়েছে, এটা খুব সঙ্গত কারণ। আমি একদম কিন্তু বলিনি যে এটা ভুল ভাবনা, কেন আপনার এরকম ভাবনা হলো। আসলে এই দ্রব্যের আমরা কটা জানছি, এই বিষয়টা হচ্ছে আপনার জ্ঞান বিদ্যার আলোচনা। অস্তিত্ব নিয়ে ওখানে আলোচনা করে না। আমরা দ্রব্যের গুণও জানছি এবং অজ্ঞাত আধার হিসেবে জানছি, সেটাকেও মানে মেনে নিচ্ছি, জানছি। যেটা জানার বিষয় যেহেতু আসছে, তাই জ্ঞান তত্ত্বের আলোচনা। এমনিতে একটা বিষয় দুটো তিনটে জায়গায় থাকতেই পারে, তাই ওখানে গুণ এবং অজ্ঞাত আধার হিসেবে দ্রব্য দুটো মান স্বীকৃত হচ্ছে বলে ওটা দ্বৈতবাদ। আচ্ছা, এই কোশ্চেনটা হচ্ছে আত্মাগত ভাববাদের মূল বক্তব্য না, এটাও সঠিক উত্তর দিলেন, ডি নাম্বার। এই চলে এসছে বলতে বলতে।
বাপরে, তো একদম সুপার ফাস্ট উত্তর হচ্ছে। কেন? কারণ তিনি কি মানছেন? মনের ভাব বা ধারণার উপরেই জোর দিয়েছেন। জোর দিয়েছেন মানে আবার ওই দ্রব্যের উপর কম জোর দিয়েছেন নাকি, না মানেনি? তিনি মানে সবকিছুই মনের ভাব বা ধারণার মধ্যেই নিহিত। একেবারে সঠিক ব্যাখ্যা। দ্রব্যের গুণ এবং গুণের দ্রব্যের গুণ এবং গুণের ধারণা হিসাবে বা ধারক হিসাবে মনকেই একমাত্র প্রাধান্য দিয়েছেন। একেবারে একটাই কথা, এখানে কোনো দ্বিতীয় কোনো কথা নেই বাবা, একটাই রয়েছে শুধু, অনলি একদম অনলি, সেটা হচ্ছে কি মাইন্ড। অনেকে আবার এখানে ভাবেন এটা তো দ্বৈতবাদ হতে পারে, কেননা মাইন্ড এবং আইডিয়াস ইন মাইন্ড, না আসলে মনটাই মানছেন। এবার সেই মাইন্ডটাকে যদি আমরা ইংরেজি বইগুলো পড়ি তাহলে লেখা থাকছে মাইন্ড কনসিস্টিং অফ আইডিয়াস, মানে মন হ্যাভিং আইডিয়াস, মানে মনে ধারণা সহিত মনটাকে তিনি সত্য মানছেন। একদম সঠিক ব্যাখ্যা দিলেন শেষে, যেটা বললেন যে মনটাকেই মানছেন আসলে। আলাদা করে যদি কেউ আপনারা মন এবং ধারণা দুটো বলেন, দ্বৈতবাদ কোনোভাবেই হয় না। ধারণা বিশিষ্ট মনকে। সুন্দর সুন্দর সুন্দর, খুব সুন্দর। বার্কলে বলেছেন। এটা তো একদম এটা বলেইছিলাম। এটাকে ইংরেজিতে কি বলে নাম্বারটাকে? নেটের সিলেবাসে কোশ্চেনটা আসে জানেন? বাহ সুন্দর, নেটের প্রায় এই কোশ্চেনটা আসে, অনেকে আবার এটা উত্তর দিতে পারেন না নমিনালিজম। আচ্ছা এটা কি হবে? বার্কলে স্যার। বার্কলে তো বলার কিছুই নেই। ইচ্ছা সাপেক্ষ হবে কি? একটু কনফিউশন আছে মনে হচ্ছে বলাতে। ইচ্ছা নিরপেক্ষ। ব্যাখ্যা কি হবে জানা আছে কিছু? স্যার দুটোই হবে, উভয় হবে। আগামী দিনে যে তার তোলা থাকলো, উত্তর হবে ইচ্ছা নিরপেক্ষ। সংবেদন কখনোই ইচ্ছা সাপেক্ষ নয়। ওই যে একটু আগে আলোচনা হলো, লক প্রসঙ্গক্রমে আলোচনা ছিল, পার্থক্য এই জায়গাটাতে নেই। মূল পার্থক্য, আপনি যখন চোখ খুলে তাকাচ্ছেন বা আগুনে হাত পড়ছে, আপনার জানা না জানার উপর নির্ভর করবে না, এটা ইচ্ছার উপর নির্ভর করবে না, আপনার সংবেদন হয়েই থাকবে। আবার বললাম যদিও অন্য পক্ষরা ভিন্ন মত পোষণ করেন, ডেকার্ট এবং আরো অনেকে, যে না মন রোল প্লে করে, দুটো থাকে, এটা অভিজ্ঞতাবাদী বিশেষ করে লক বাকলে এটা মানেন না। স্যার এর আগের কোশ্চেনটা একটু বলবেন, মিস করে গেছি। উত্তর বাকলে হবে কোনটি? জগৎ ও মন উভয় পরমাত্মার প্রকাশ। হ্যাঁ, এটা জগৎ ও মন উভয় পরমাত্মার প্রকাশ আমাদের অভিজ্ঞতাবাদী কিন্তু বিশপ বার্কলে, যিনি দারুণ ভাবে মানে খ্রিস্টানিটি বেস ছিলেন, তারই এটা মতবাদ। সবই পরমাত্মারই প্রকাশ, এই জগৎ মন শেষ অব্দি তো তাকেও টেনে আনেন। উত্তরটা হবে বার্কলে। হিউম স্যার। কিছু ভিন্নমত আছে? একেবারে হিউম। অভিজ্ঞতাবাদে শেষ অব্দি চূড়ান্ত পরিস্থিতি যায় হিউমের কাছেই, তাই শেষে সংশয় পরিণত হয়। বলেছিলাম আগে পরে ব্যাখ্যাটা আসবে। এতটাই তিনি মানে অভিজ্ঞতার উপর নির্ভরশীল হয়ে যান, শেষে সংশয়বাদী হয়ে যান। স্যার এটা প্লেটো হবে। প্লেটো স্যার। বাহ সুন্দর উত্তর। এটা একদম এর আগেও ধরা হয়েছিল সম্ভবত। মঙ্গলের ধারণা সর্বোচ্চ ধারণার চরম মঙ্গল, প্লেটো। উত্তরটা প্লেটো হবে। হিউমের মতে বিমূর্ত ধারণা হলো আচ্ছা বলে রাখছি, উত্তরটা বিশেষ হবে, আমরা আগামী দিন আলোচনায় যাব। বিশেষ, উত্তরটা বিশেষ, ব্যাখ্যাটা আগামী দিনে আমরা পাবো। মোটামুটি যেগুলো একবারে এক বাক্যে হয়ে যাবে সেগুলো আমি ব্যাখ্যাটা দিয়ে দিচ্ছি, যে বাকিগুলো দিচ্ছি না। এটা তো আলোচনা হয়েছে, সমষ্টি।
এটা সবাই পারবে, এখানে এমন কেউ আছে নাকি এটা পারবে না, তাহলে তো সেটা হাত তুলতে পারবেন। দেখি তো কে হাত তোলেনি, সবাই হাত তুলে যাচ্ছে মনে হয়। ঠিক আছে, যাই হোক, সবাই জানে, আমি জানি, এটা সবাই পারবে। যে কান্ট নিজে স্বীকার করছেন, আমরা আগামী দিন আলোচনা করবো। এই কোশ্চেনটা এরকম আসবে না, আসবে হচ্ছে কোনো পুস্তক দিয়ে আসবে, কোন পুস্তকে বলেছিলেন, কি বলেছিলেন, আগামী দিন আলোচনা আসবো। তিনি বলছেন হিউম হ্যাজ অ্যালাউড মি ফ্রম মাই ডগমেটিক স্ল্যাম্বার। আমরা যাবো আগামী দিনে, উত্তরটা হিউম হবে। হিউম। হিউম স্যার। হিউম। আচ্ছা, এটা তো একটু আগেই হয়েছে। খুব পছন্দের লাইন আমার কাছে, মানে একটা জীবন বদলানোর লাইন। এটা অভিজ্ঞতাবাদী হোক, আমার এই কথাটা বারবার আমি বলতে পছন্দ করি এবং ক্লাসে বলি, এবং যাদেরকে বলতে পারি না তাদেরকেও ভাবি যদি আপনি তাদেরকেও বলতে পারতাম। এই যে বিভিন্ন ইউনিভার্সিটির প্রফেসর, কলেজের দার্শনিক হও, কিন্তু দর্শন আলোচনার ক্ষেত্রেও মানুষ হও। মানে অভিজ্ঞতাবাদিক বুদ্ধিবাদীদের সমালোচনা একটা বড় জায়গা তার এই লাইনটি, যে এত বেশি বুদ্ধিবাদ, সহজাত ধারণা, এগুলোকে স্বীকার করবার ফলে তুমি অভিজ্ঞতা থেকে সরে যাচ্ছ। তার সমালোচনা এটা ছিল। দার্শনিক হও, কোনো সমস্যা নেই, কিন্তু তার মধ্যে তুমি মানুষ থাকো সব আলোচনার মধ্যে। তুমি অভিজ্ঞতাকে, বাস্তবকে ভুলে, আমরা দেখছি হিউম্যান আলোচনার বাস্তব বিষয়কও আছে। তিনি এখানে বলছিলেন স্যার যে দর্শন আলোচনার ক্ষেত্রেও যেন আমরা এই সমাজ জীবনটাকে ভুলে না যাই। আমাদের দর্শন অল ইওর ফিলোসফি কাজে লাগে। হ্যাঁ, একেবারে বাস্তব বিষয়টা তিনি বারবার স্বীকার করছেন, তার আলোচনার মধ্যে এটা আছে। ওই জন্য বাস্তব বিষয়, যে amidst all your philosophy being a man, human being. লক। লক। একেবারে। আগের উত্তরটা কি হিউম হলো তাহলে? হ্যাঁ, ওটা উত্তরটি হিউম। দার্শনিক হও, কিন্তু দর্শন আলোচনার ক্ষেত্রে মানুষই থাকো, হিউম। তারপরটি হলো লক, ব্রিটিশ অভিজ্ঞতাবাদী। প্রতীকী বস্তুবাদের জানাই আছে সবার। লকের মতে ঈশ্বরের অস্তিত্ব আমাদের কি প্রকার? প্রমাণমূলক। বাহ, এটা এটা প্রমাণমূলক। এটা বলাই হয়েছিল, প্রমাণের দ্বারা ঈশ্বর প্রমাণ। হ্যাঁ, একেবারে একেবারে। এটা কিন্তু খুব দারুণ একটা লাইন। এটা হিউম। একেবারে আমার আগামী দিনে এটা আলোচনা হবে। মানে খুব সুন্দর একটা বিষয়, মানে যখন মুদ্রণ আর ধারণা আমাদের পার্থক্য হবে, তখন আমরা এই লাইনটি পেয়ে থাকবো তুলনা করে, যে যে আমাদের যে মুদ্রণ যে কতটা সজীব, কতটা গুরুত্বপূর্ণ, তার চেয়ে ধারণাটা যদি খুব সজীব হয়, কিন্তু খুব তবুও ওই নির্জীব মুদ্রণের চেয়ে হীন। মানে তিনি বেশি গুরুত্ব দিচ্ছেন না, দেওয়ারই কথা। ধারণাটাকে ধারণার কথা উল্লেখ করেছেন যে এই অনেক। এরা অভিজ্ঞতাবাদী, বিশেষ করে হিউমের মতো ব্যক্তি, তারা তো গুরুত্ব দেবেনি প্রত্যক্ষণকে, তারা তো গুরুত্ব দেবই আমাদের মুদ্রণকে অ্যাপ্রিসিয়েট করে কথাটাকে মূলত বলেছে। আগামী দিনে আমরা আসবো এই উত্তর। হিউম। কেউ কিছু আর বলছে? এটা তো সবাই বলার কথা। আচ্ছা, জানি সবাই পারবে। যাই হোক, বুদ্ধির দ্বারা আবিষ্কার করা যায় না, অভিজ্ঞতা দ্বারা আবিষ্কার করা যায়। এটা স্যার স্পিনোজা। ঠিকই। এটা কি যেন মতবাদটা, যে নাম কি হবে তাহলে? সুন্দর সুন্দর, সবার পড়া হয়ে গেছে। কান্ট বলেছেন, কান্ট। ব্যাখ্যাটা একটু বলা যাবে? তিনি জ্ঞানের ক্ষেত্রে বুদ্ধি এবং অভিজ্ঞতা উভয়েরই অবদানকে স্বীকার করেছেন। তিনি বলছেন যে বুদ্ধি, অভিজ্ঞতা আমাদের জ্ঞানের উপাদান দেয় এবং সেই উপাদানের ওপর বুদ্ধি আকার প্রয়োগ করে। তাই উপাদান সুন্দর, বুদ্ধি কার্যকর নয়, তেমন বুদ্ধি ছাড়াও উপাদান অন্ধ। সুন্দর ব্যাখ্যা, মানে আর কোনো বলবারই কিছু নেই।
এটা অন্তত সবার পারা উচিত। 12টি। 12টি ক্যাটাগরিজ। ঠিক ঠিক। কান্ট। এটাও কান্ট। এটাও কান্ট হবে। স্যার এখানে একটু ভালো ভালো। স্যার উভয় ব্র্যাডলিও তো বলে স্যার। হ্যাঁ ব্র্যাডলি বলেছেন তো কান্টে আলোচনা অনেকে পিজি লেভেলে পড়েছেন। হ্যাঁ স্যার উভয়। আপনাদের কান্ট জানা আছে ঠিকই, তবুও ব্র্যাডলিও জানতে হবে। কান্টের আলোচনার ক্ষেত্রে আমরা হয়তো একটু ওই আসলে নোট ভিত্তিক করি তো, কিন্তু ওই কান্টের আলোচনার ক্ষেত্রে ওই কথার উল্লেখ থাকে। ব্র্যাডলি ডাউন ভাবে, ব্র্যাডলি তো পুস্তকের নামই তো অ্যাপিয়ারেন্স রিয়ালিটি। তাহলে উভয়ই হবে। হ্যাঁ উভয়ই হবে। আরো বিংশ শতাব্দীর দিকে তাকালে স্যার রাসেলও হবে এটা। হ্যাঁ আরো আছে, অনেকে বলেছেন। উত্তর এখানে দুটোই হবে, মানে এদের দুজন। স্যার পূর্বত সিদ্ধ সংশ্লেষক। ঠিক। পূর্বত সিদ্ধ। পূর্বত সিদ্ধ। পূর্বত সিদ্ধ। সঠিক উত্তর। আমি এগুলো আর পরে তো যাবই। বিষয়কে জ্ঞানসম্মত হতে হবে। অবজেক্ট কনফার্ম টু নলেজ। ওই বিজি নাম্বারটা লিখো। হ্যাঁ কোনটি কেউ কিছু জিজ্ঞাসা করছিলেন? না স্যার বলছিলাম ওই নৈতিক নিয়মের উত্তরটি পূর্বত সিদ্ধ। আচ্ছা এটা বি হবে। হ্যাঁ একজন সুন্দরভাবে ইংরেজিটাও বলে দিয়েছিলেন, দারুণ। এই বিষয়কে জ্ঞানসম্মত হতে হবে, কনফার্ম টু নলেজ। সুন্দর বিষয়। আমরা মানে ঠিক উল্টোটা বলেছেন, মানে আমরা তার আগে অব্দি যা ভাবনা হতো ঠিক তার উল্টোটা তিনি বলে দিয়ে একটা বিপ্লব ঘটিয়েছেন। আসল বিপ্লবের লাইনই ছিল এটা। কাউন্ট হবে, বিচারক হিসাবে যাবে, বিচারবাদ। এবং সেটা কেন বিচার হিসাবে যাবে, কি নিয়ে যাবে, 12টা ক্যাটাগরিজ নিয়ে যাবে। উভয় হবে। সেন্সিটিভিটি এন্ড আন্ডারস্ট্যান্ডিং। সংবেদনা। কান তো তাহলে তো সবাই বলে কঠিন, কান তো ব্যাখ্যারই প্রয়োজন নেই। আরো ভালো উত্তর হচ্ছে কান থেকে। কঠিন বলে সবাই আরো বেশি করে সুন্দর করে পড়ে নিচ্ছে। আমি আর বলবো যে বার্কলে, হিউম, কান্ট আর আলোচনার প্রয়োজন নেই। না না স্যার দরকার আছে। না না স্যার কান্ট আলোচনা করবেনই। আমরা যাবো আগামী দিন বার্কলে, হিউম আলোচনা হবে। কান্টেরও বেশ অনেক কিছু বিষয় আছে। জ্ঞান সংশ্লেষক অভিজ্ঞতা পূর্ব হবে। কান্টের বিষয় চলছে, এই একটা মুশকিল হয়ে যায়। সংশ্লেষক হবে। নতুন তথ্য একেবারে এক সংশ্লেষণ মানেই হচ্ছে সিনথেসাইজিং, সিনথেটিক স্টেটমেন্ট, নতুন কিছু দেয়। ওই সিনথেটিক সারি বলি, কোনো কিছুর সঙ্গে কোনো কিছু যুক্ত করে সিনথেটিক হয়। সুন্দর ব্যাখ্যা। পূর্বত সিদ্ধ। পূর্বত সিদ্ধ অভিজ্ঞতা পূর্ব, মানে অভিজ্ঞতার উপর নির্ভরশীল নয়। পূর্বত সিদ্ধ তার মানে এটা পূর্ব থেকে সিদ্ধ রয়েছে। ক্লাসে একসময় একটা ছাত্র বলেছিল, স্যার যেটা পূর্ব মানে আগে থেকে যেটা বয়েলড হয়ে আছে, মানে আগে থেকে যেটা আর কি আর করতে রাখবে না। তো যাই হোক এই বিষয় যে আগে থেকে প্রমাণিত হয়ে আছে। ঠিক আছে। কান্টের মতে বিশ্লেষক বচনের সত্যতা নির্ভর করে বিরোধবাদক নিয়ম। কি বলবো, সুন্দর উত্তর। ভেবে বলতে হবে কিন্তু। কোন কোন ফুল হয় লাল। অপশন আমারও শুধু কি সি হবে? আর একটু সিডি উভয় নম্বরটা হবে। আচ্ছা সিডি উভয় হবে। ডি কি উত্তর হবে না? ডিও হবে তো। কি পাচ্ছি না, আদি অপশনে নেই। হ্যাঁ কালো ছাড়া অন্য রঙের কাজ থাকতে পারে। ঠিক আছে স্যার।
আমরা দেখতে দেখতে অভ্যস্ত হয়েছি। কাক শব্দটাকে কি ব্যাখ্যা করলেই কি কালো বেরোবে, বিশ্লেষক হবে? এটি না, না, বিশ্লেষক, কালো ছাড়া অন্য কাকও থাকতে পারে তো, অন্য সাদা কাউকে রঙের থাকতে কাকও পারে, আছে। আছেই হয়তো, আছেই। অস্ট্রেলিয়ায় আছে সাদা কাক। হ্যাঁ, তা আমি বাংলাদেশেও বিভিন্ন জায়গায় আমাদের দেশের মধ্যপ্রদেশেও তারাটা দেখতে পাওয়া যায়। হ্যাঁ, ভেবে নিয়ে বলতে হবে। হ্যাঁ, স্যার ভেবে বলতে হবে, আমি বলেছি একটু ভাবুন, এই ঘরে কিছু বই সহজ রয়েছে উত্তর নয়। স্যার, এই ঘরে কিছু বই। আচ্ছা, আমি শুনেছি আপনার এই ঘরে কিছু বই রয়েছে। আপনার ঘরে কি বই রয়েছে আমি সত্যি তো দেখিনি, আমার জানাও নেই। আপনি তো বললেন এই ঘরে বই রয়েছে, তো দেখা যাক বাকিরা কি বলছে, তাদেরও ঘরে কিছু বই রয়েছে কিনা, তাহলে তো আমাকে দেখতে যেতে হবে। হ্যাঁ স্যার, ডি হবে। একেবারে এই কথাটার মধ্যেই তো উত্তর রয়েছে। এই ঘরে কিছু বই রয়েছে মানেই তো আমাকে কি পূর্বত সিদ্ধ নয়? একদম স্যার, তো বর্তমানে আছে এখন। কিন্তু নতুন কথাটা কোনো কেটে গেল, কেউ কিছু বলতেছে। পূর্বত সিদ্ধ নয়, যখনই এই ঘরে কিছু বই রয়েছে এটা পূর্বত সিদ্ধ নয়। সংশ্লিষ্ট বিষয় আমরা পরেই যাচ্ছি। আর কেন সংশ্লেষক? কেননা নতুন জ্ঞান যখনই আমাদের জানায়, জ্যামিতিক বা গাণিতিক জ্ঞানগুলো পূর্বত সিদ্ধ হয়, নতুন তথ্য দেয়। যেমন 2+2 4, এখানে আমরা এটা পূর্বত সিদ্ধ, পূর্বে থেকে প্রমাণিত অ্যাক্সিওমেটিক, কিন্তু এটা নতুন জ্ঞান দিচ্ছে। যোগের স্বরূপ যেটা 4 হবে, মানে 2+2 যে 0 নয় 4, এটা নতুন জ্ঞান দিল। কারণ আমার হয়তো 2 অব্দি জ্ঞান ছিল, আমার 4 অব্দি জ্ঞান হয়নি, কিন্তু আমি আজকে 2+2 এর ফলে 4 জ্ঞানটা নতুন পেলাম। এই জন্য এটা বাকিগুলো সংশ্লেষক। একই কথা বাকিদের ক্ষেত্রে প্রযোজ্য। স্যার, একটা কথা বলবো? হ্যাঁ, হ্যাঁ, আমি বলছি স্যার, আগের দিনে সেই কান্ট্রির যে পরীক্ষাগুলো চলছে, তো ওইখানে একটা মানে কোশ্চেন ছিল, গাণিতিক বচন হলো দিয়ে অপশন গুলো ছিল। তো আমি পূর্বত সিদ্ধ সংশ্লেষক করেছিলাম, দেখলাম ভুল দিয়েছে, দিয়ে সঠিক দিয়েছে পরতসাধ্য সংশ্লেষক। কিছু ভুল হয়েছে হয়তো, কিছু একটা ব্যাপার। হ্যাঁ, মানে পরতসাধ্য সংশ্লেষক তো বিশ্লেষক মানে কিছু একটা ভুল হয়েছিল হয়তো, যাই হোক। কেন পড়ে গেছে ব্যাপার। মানে স্যার, এটা পূর্বত সিদ্ধ সংশ্লেষকই তো হবে। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, শেষ কোশ্চেন আসছে। দুধটা বসিয়েছিলাম, আচ্ছা, আমাদের শেষ কোশ্চেন, তারপরে সব হয়ে যাবে। ক্রিটিক অফ পিওরিজম। হ্যাঁ, একেবারে ক্রিটিক অফ পিওরিজম। আমি আগামী, আচ্ছা একটু মিউট করুন, আমি কয়েকটা কথা বলে আমি আজকে যে হিউমের মতে আত্মা প্রত্যক্ষণ, এটা সত্য, মিথ্যা না অনিশ্চিত, এটার উত্তর কি বলেছিলেন স্যার? সত্য। আরেকবার বলুন কোশ্চেনটি। একজন উত্তর সত্য দিলেন, আমি কোশ্চেনটা শুনিনি। হিউমের মতে আত্মা, সরি বুঝতে পারছি না। হিউমের মতে ওই হিউমের একটা প্রশ্ন ছিল না, যে হিউমের মতে আত্মার সমষ্টি প্রত্যক্ষ না আত্মা? হ্যাঁ 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 হ্যাঁ, সত্য সত্য সত্য, একেবারে। এটা ব্যাখ্যাও হয়েছে যে হিউম আত্মা বলে ওটা তেমন কিছু মানছেন না, ওই একই রকমই বৌদ্ধদের ব্যাখ্যা। হিউম ওই দ্রব্য, আত্মা এগুলোর অস্তিত্বকে স্বীকার করছেন না, তার কারণ এগুলোকে আমরা অভিজ্ঞতায় পাই না। আর হিউম বলছেন অভিজ্ঞতায় যেগুলোকে পাওয়া যায় না তার অস্তিত্ব তিনি স্বীকার করছেন না। একদম সুন্দর। স্যার, আমার একটা কোশ্চেন জিজ্ঞাসা ছিল। স্যার, লাস্ট কোশ্চেনটা একটু দেখান। স্যার বলছি যে বেকার কয়টি ধ্রুব স্বীকার করেছে, মানে এখানে কি দুটি হবে নাকি তিনটি বলবো? বুঝতে পারছি না, কথাটা একটু কেটে যাচ্ছে। বলছি যে বেকার কয়টি ধ্রুব স্বীকার করেছিলেন? তিনটি, কিন্তু কয় প্রকার হলে দেখার দু প্রকার, নিরপেক্ষ আর সাপেক্ষ। আর কয়টি হলে তিনটা, জড়, মন আর ঈশ্বর। প্রকার আর কটি, একদম এই দুটো পার্থক্য মাথায় রাখতে হবে। সুন্দর। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ স্যার।